নমস্কার, আপনারা দেখছেন এনকে টিভি বাংলা। এই সময় অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি সৈকত। শহর কলকাতায় একটি হোটেল, সেখানে প্রায় 40 থেকে 50টি মতো রুম রয়েছে। স্বাভাবিকভাবেই সেই হোটেলে বিভিন্ন অতিথিরা এসেছিলেন, ঘর ভাড়া নিয়ে থাকছিলেন, কাজ করছিলেন হোটেলের কর্মচারীরাও। হোটেলের দোতলায় চলছিল একটি কাজ, অর্থাৎ নির্মাণ কাজ। সেই হোটেলের যে আপৎকালীন দরজা, যেটাকে ফায়ার এক্সিট বলা হয়, সেই ফায়ার এক্সিটের সামনে স্তূপ করে রাখা ছিল কিছু ওই নির্মাণ সামগ্রী। লিফট চলছিল, আর তার সঙ্গে সাধারণ যারা ওই হোটেলের আবাসিক ছিলেন, যারা ওই হোটেলে রেন্ট নিয়ে থাকছিলেন, যারা হোটেলটি ভাড়া নিয়েছিলেন, তারাও নিজের ছন্দেই ছিলেন। হঠাৎ আগুন লাগে ওই হোটেলে। আপনি যা অনুমান করছেন সেটাই হয়েছে। প্রাণ বাঁচাতে কেউ দিলেন ঝাঁপ, আর কেউ ওই হোটেলের ভেতরেই দম বন্ধ হয়ে মারা গেলেন। সংখ্যাটা কত জানেন? প্রায় 15। এই মর্মান্তিক মৃত্যুর দায় কার? ওই শুধু এই হোটেল মালিকের? নাকি এগুলো যাদের দেখাশুনো করার কাজ, পুরসভা, ফায়ার সেফটি, দমকল, কাদের? কিভাবে ওই হোটেল 4 তলা থেকে আস্তে আস্তে বাড়ানো হচ্ছিল? অবৈধভাবে ওই হোটেলের ভেতরে রেস্তোরাঁ ভেঙে তাকে বার, পানশালা, ডান্স বার তৈরি করা হচ্ছিল। কেউ কিচ্ছু জানতেন না, আর তার ফল 15 জনের মৃত্যু। মর্মান্তিক এই ঘটনার রেশ পৌঁছেছে দিল্লিতে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেউ বাকি নেই শোক জ্ঞাপন করতে। কিন্তু আর কতদিন এই শহর কলকাতা কার্যত যৌতুকগৃহে পরিণত হয়েছে। শহরের পুরাতন বাড়ি ভেঙে মৃত্যু হচ্ছে, বিভিন্ন পানশালায় আগুন লেগে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে হসপিটালে আগুন লেগে যাচ্ছে। প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। কবে সতর্ক হবে এই শহর কলকাতা? নাকি এই কলকাতা যৌতুকগৃহ হয়েই থাকবে? আমরা আজকে দিনভর সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছি। আমাদের প্রতিনিধিরা বেশ কিছু বিষয় সামনে এনেছেন যেটা সত্যিই চাঞ্চল্যকর, এবং সেই খবরে যখন আমরা প্রশ্ন করি, তার সত্যতাও কার্যত স্বীকার করেছে প্রশাসন। কিন্তু তাহলে আগে হয়নি কেন? দেখুন। মঙ্গলবার সন্ধ্যে 7:30 আগুন লাগে মেচুয়ার ফলবাজার সংলগ্ন হোটেলে। 6 নম্বর মদনমোহন বর্মন লেনে এই হোটেল তৈরি হয় 1993 সালে। প্রথমে 4 তলা ছিল, পরে হোটেলের উপরে আরো 2 তলা করা হয়। অভিযোগ, গত কয়েক বছরে হোটেলের বেশ কিছু অংশ পুরসভার অনুমোদন ছাড়াই সম্প্রসারণ হচ্ছে। হোটেলের দোতলায় পানশালা তৈরি হচ্ছিল গত 3 মাস আগে থেকে, যেখানে আগে ছিল রেস্তোরাঁ। সেটিকেই পানশালায় রূপান্তরিত করে যাবতীয় নির্মাণ বদলের কাজ শুরু করে হোটেল মালিক। হোটেলের ভেতরে ঘরের পরিধি বাড়ানো হয়েছে, তাও কোন রকম অনুমোদিত নকশা ছাড়াই। হোটেলে কমপক্ষে 42টি ঘর ছিল, অধিকাংশতেই ছিল না জানলা, ফলে ধোঁয়ায় বাড়ে বিপত্তি। যা ইন্সপেকশন করা হলো সেটা বোঝা যাচ্ছে কি এনারা ফার্স্ট ফ্লোরে বারকে এক্সটেন্ড করছিলেন, সেই জন্য কিছু প্লাইউড আর কম্বাস্টেবল মেটেরিয়াল ফার্স্ট ফ্লোরে হোল্ড ছিল। এখানেই শেষ নয়, দমকলের ডিজি জানান বাজেনি ফায়ার অ্যালার্মও, অকেজো ছিল আগুন নেভানোর যন্ত্র। নো ডিটেকশন সঙ্গে যেটা আমাদের স্প্রিংকলার সিস্টেম, ফায়ার ফাইটিং সিস্টেম, ইট ওয়াজ টোটালি ডিফল্ট। ফায়ার ডিপার্টমেন্টে এনওসি 2022 में ওনারা করেছিলেন, তারপরে রিনিউ করান নেই। হোটেলের বেআইনি কাজের কথা জানান দমকল মন্ত্রী সুজিত বসু। বলেন দেখার কথা পুরসভারও। পাল্টা মেয়র বলেন দায়িত্ব সবার। এরা যখন বাড়ি বানায় তখন একরকম নকশা করে, এরা বেআইনি সমস্ত কিছু করেছে, যেগুলো কাজগুলো করেছে বেআইনি। ওই পুরসভা দেখবে, পুরসভারও দেখার, সবারই দেখা, পুলিশ, পুরসভা, সবাইকারই দেখা দরকার। সবারই দেখা উচিত। সেটা কার গাফিলতি না গাফিলতি এখন আগে আমাদের যাদের হারিয়েছি তাদের পরিবারের কাছে তাদের তুলে দিয়ে তাদের আগে শেষকৃত্য হোক,
দমকলের কি হয়েছে না হয়েছে এটা শুধু ওইটা না, আমরা সব জায়গায় এবার থেকে দেখব। পুরসভার মেয়র বলেন, আগে জানলে অবৈধ নির্মাণ ভেঙে দিতেন। পাল্টা সজল ঘোষের অভিযোগ, টাকা সব বেআইনি কাজ হচ্ছে। সব জায়গায় আমি দেখি একটা অদ্ভুত জিনিস, ঘটনা ঘটার পরে কেন এত হয়, যখন নির্মাণ করছিল বা নির্মাণ হয়েছে তখনই কেন কোনো কমপ্লেন আসে না? আমাদের যদি কমপ্লেন আগে আসছে বেআইনি হয়েছে, নিশ্চিতভাবে ধরা যেত। একটা বার তৈরি হচ্ছে আর পরশুদিন তার উদ্বোধন, কালকে তার উদ্বোধনের কথা ছিল। জানে না নেকা নাকি পয়সা না দিয়ে করতে পারবে? তবু বিল্ডিংটা মেয়র নিজের হাত থেকে ছাড়ছে না। কেন? কি মজু আছে সেখানে? কিন্তু এসব এখন কেন বলছে দমকল প্রশাসন? কেন আগে কোনো ফায়ার সেফটি অডিট হয়নি? বিরোধীদের অভিযোগ, টাকার বিনিময়ে চলতো এই অবৈধকে বৈধ করার কারবার। পাশে স্কুল, ধর্মশালা, মন্দির থাকা সত্ত্বেও পানশালা তৈরি নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্থানীয়রা। বাসিন্দাদের অভিযোগ, অর্থের দাপটে একের পর এক বেআইনি অংশ এই হোটেলে তৈরি করা হয়েছে। কলকাতা পুরসভা, দমকল, পুলিশ, আবগারি বিভাগ সবাইকে চুপ করিয়ে চলতো অনৈতিক কাজ। টাকা খেয়েছিস বলেই তো আজকে এই অবস্থা হয়েছে। আজকে বলছেন একটা আস্ত বার তৈরি হয়ে গেল, কেউ জানতে পারলো না। এই রাজ্যের কটা নির্মাণ আইনি এখন সেটা নিয়ে প্রশ্ন উঠবে। সমস্ত বেআইনিকে প্রথমত আইনি করে দিচ্ছে শুধু টাকা দিলে। এখানে একটা আস্ত বেআইনি বার তৈরি হচ্ছে। এখানে মন্দির আছে, স্কুল আছে, হ্যাঁ কোনো ব্যাপার না, ধর্মশালা আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, শুধু মাল দাও। কলকাতা শহরটা, বিশেষ করে পুরনো কলকাতা যত গৃহ, পুরো সরকারটা প্রাণ প্রতিষ্ঠা করতে দীঘাতে সরকার এবং প্রশাসন, আর এখানে 14টা প্রাণ এখনো পর্যন্ত গেছে। হ্যাঁ, মুশকিলটা হচ্ছে রাজনৈতিক প্রাণ প্রতিষ্ঠা করতে গেছে, তো জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করতে যায়নি। হোটেলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আতঙ্কে ছাদে উঠে যান অনেকে, প্রাণ বাঁচাতে ঝাঁপও দেন কেউ কেউ। অভিযোগ, হোটেলে কোনো আপদকালীন দরজা ছিল না। স্থানীয়দের অভিযোগ, আপদকালীন দরজার সামনে ইটের গাঁথনি দেওয়া হয়েছিল বার তৈরি করতে। সেই কারণেই ধোঁয়া কোনো মতেই বাইরে বের হতে পারেনি বলে খবর। যে দরজা খোলা থাকলে এই প্রাণহানির ঘটনা অনেকটাই এড়ানো যেত, হয়তো বাঁচানো যেত 14 জনকে। এদিকে বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা, আহতদের সুস্থতা কামনা করি। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের দেওয়া হবে 50,000 টাকা করে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করেছে কলকাতা পুলিশ। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি আলোচনায় আসবো। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন দেবাশিস ধর, প্রাক্তন আইপিএস কর্তা এবং একই সঙ্গে বিজেপি মুখপাত্র। আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন অর্পণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য স্তরের দায়িত্বপ্রাপ্ত। আপনাকে স্বাগত জানাই, তৃণমূল সমর্থক। এবং রয়েছেন রিতেশ বসাক, সিপিআই নেতা। রিতেশকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমে একটু অর্পণ তোমার কাছে যেতে চাইছি। অর্পণ, আমরা জানি যারা আজকে আমরা এখানে বক্তব্য রাখবেন রাজনৈতিক নেতারা, তারা প্রত্যেকে এই কথা বলে শুরু করবেন যে এই যে ঘটনাটি ঘটেছে সেটা খুব দুর্ভাগ্যজনক। কিন্তু সত্যি কি এই ঘটনাটাকে এড়ানো যেতে পারতো না? এই দায় কার? কে নেবে এই দায়? কলকাতা শহরে যদি একটা ইল্লিগাল কনস্ট্রাকশন হয়, একটা অবৈধভাবে বার, পানশালা, ডান্স বার তৈরি হয়, এটাকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা দেখতে আসবেন? দিলীপ ঘোষ বা সুজন চক্রবর্তীরা দেখতে আসবেন? এটা তো দেখবে একেবারে প্রশাসনের কাজ। যাহা কিছু অবৈধ কলকাতা শহরে যা হচ্ছে তার জন্য যা অথরিটি রয়েছে তারা দেখবেন, পুলিশ প্রশাসন সবাই। এখানে তো তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন কলকাতার কাউন্সিলর সজল ঘোষ। তিনি বলছেন সবাইকে টাকা দিয়েই নাকি এইটা এইভাবে অবৈধভাবে চলছিল। না, আমি শুরুতেই বলি যে অক্ষয় তৃতীয়ার পবিত্র লগ্নে যখন একদিকে দীঘায় জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটন হলো, তখন এই কলকাতার বুকে তার ঠিক একদিন আগে এই ঘটনা গতকাল ঘটেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং শুধুমাত্র দুর্ভাগ্যজনক বলেই যে সবকিছু সমস্ত বিষয়টাকে ক্লোজ করে দেওয়া যায় সেটা কখনোই নয়। প্রাথমিকভাবে তো নিশ্চিত করেই হোটেল কর্তৃপক্ষকে এর দায়ভার নিতে হবে, এবং যেমনটা জানা যাচ্ছে, আমি যদি খুব ভুল না করি, কর্তৃপক্ষের পক্ষ থেকে একদম শীর্ষস্থানের 2 জন খুব সম্ভবত পলাতক
এবং তাদেরকে খুঁজে বার করার চেষ্টা চলছে। যত দ্রুত সম্ভব এদেরকে খুঁজে বার করে ঘাড় ধাক্কা দিয়ে কলার ধরে জেলে ঢোকাতে হবে এবং তারা তাদের মাধ্যমেই এটা নিশ্চিত করে জানতে হবে যে এই যে সজল ঘোষ অভিযোগ করলেন, শুধুমাত্র তো কাউন্সিলর নয়, টু বি ভেরি স্পেসিফিক বিজেপি কাউন্সিলর, কিন্তু সজল ঘোষের অভিযোগের থেকেও আমি তাপস রায়ের অভিযোগকে আরো বেশি গুরুত্ব দেব, কারণ তিনি বড়বাজারের রেসিডেন্ট, তিনি বড়বাজারের এলাকার মানুষ, সেখান থেকে একদম ছোট্টবেলা থেকে রাজনীতি করতে করতে বড় হয়েছেন ইত্যাদি ইত্যাদি। এই তাপস রায় তৃণমূল কংগ্রেসে থাকাকালীন অভিযোগ করতেন বিজেপির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে কেন্দ্রীয় সরকার এই যে মেট্রো প্রকল্পটা বাড়াতে গিয়ে মাটির তলা দিয়ে যা যা কাজকর্ম তারা করছে সেগুলোর জন্য বেশিরভাগ বাড়ি সেখানে ধসে যাচ্ছে এবং ধসে যাবার পরিস্থিতিতে রয়েছে, মানুষকে বাড়ি থেকে বার করে নিয়ে আসতে হচ্ছে, বহু আবাসন ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। সেগুলো নিশ্চিতভাবে আপনাদের আর্কাইভে থাকবে, আমরা প্রত্যেকে জানি। তো আজকে উনি প্রশাসনের ওপর অভিযোগ করলেন। আমার বক্তব্য হচ্ছে এই অভিযোগগুলো উনি তো ওখানকার স্থানীয় এবং দীর্ঘদিনের রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে বর্ষিয়ান মানুষ, অত্যন্ত সম্মানীয়। তো উনি তো এই অভিযোগগুলো বিজেপিতে যোগদান করার সাথে সাথেই পুরসভাকে লিখিতভাবে জানাতে পারতেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যারা পুরসভার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদেরকে দায়ভার আংশিকভাবে হলেও গ্রহণ করতে হবে, এটা অস্বীকার করার জায়গা নেই। একটা লোক এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি পুরসভার, একটা লোক সাসপেন্ড হয়নি, একটা লোক শোকজ হয়নি। হ্যাঁ, অ্যাবসলিউটলি। কিন্তু আমি এটাও বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী উল্টে মেয়র বলছেন যে কেন অভিযোগ করা হয়নি। এটা কি শুধু অভিযোগের উপর থাকে? সজল ঘোষ বলছেন যে ওখানে নাকি বার উদ্বোধন করার কথা ছিল আগামী 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ, আমি শেষ করছি। আমি বলতে চাইছি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল থেকেই পুরো বিষয়টাকে মনিটর করছিলেন এবং ফিরহাদ হাকিম, শশী পাঁজা, রাজ্যের দুই মন্ত্রী, তারা সশরীরে সেখানে পৌঁছে গিয়ে পুরো বিষয়টা তদারকি করেছেন সরেজমিনে। একই সাথে অরূপ বিশ্বাস, যিনি ঘটনাচক্রে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে রয়েছেন, কিন্তু তিনি এই গোটা বিষয়টার ক্ষেত্রে অত্যন্ত সক্রিয়, সুজিত বোস তো রয়েছেনই। কিন্তু এই বিষয়টা যখন রাজ্য পুলিশ তদন্ত করছে, স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করা হয়েছে, আমার বিশ্বাস যে অতি দ্রুত এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো চক্রান্ত রয়েছে কিনা, এই জগন্নাথ ধামের উদ্বোধন হবে, দ্বারোদ্ঘাটন হবে, সেটাকে যাতে কোনোভাবে চাপা দিয়ে দেওয়া যায় কিছু মানুষকে বলি দিয়ে, এই চক্রান্তও রয়েছে কিনা প্রবাবিলিটি, সেগুলো সামনে আসার প্রয়োজন আছে। কিন্তু অর্পণ, আমি একটা বিষয় অবাক হয়ে যাচ্ছি যে একটা বাড়ি, একটা হোটেল, সেখানে অগ্নিকাণ্ডে 14-15 জনের মৃত্যু হয়ে গেল, তার মধ্যে পড়শি রাজ্যের বিভিন্ন রাজ্যের বাসিন্দারা আছেন। আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না যে এই যে গোটা ঘটনায় কেউ কোনো দায় স্বীকার করলেন না। উল্টে আমরা দেখলাম যে দমকল মন্ত্রী বলছেন এটা সবারই দেখার কথা, ফিরহাদ হাকিম বলছেন সবার দেখার কথা। এই সবাইটা কে, কারা? কোশ্চেন চিহ্নটার আগে কার নাম লেখা হবে? কে দায় নেবে? দমকল, পুরসভা, কে দায় নেবে? কেউ কাউকে তো একটা রেসপন্সিবল হতে হবে। যদি তর্কের খাতিরে ধরে নিয়ে যে পুরসভা, এখানে একটা ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছিল, একটা অবৈধভাবে পানশালা চলছিল, এই শহরের বুকে কে খোঁজ রাখবে? আমি এটা একটু জানতে চাইবো দেবাশিস ধরের কাছে। দেবাশিস বাবু, আপনার দীর্ঘদিন রাজ্য প্রশাসনে কাজ করার অভিজ্ঞতা আছে। আমরা দেখেছি যে কোনো ঘটনা ঘটলে বিরোধীরা অভিযোগ করেন যে পুলিশই ইনঅ্যাক্টিভ অথবা পুলিশ অ্যাক্টিভ কিন্তু সেখানে পুলিশ টাকা খেয়েছে, এই অভিযোগ করা হয়। আপনি রাজ্য পুলিশ প্রশাসনে দীর্ঘদিন কাজ করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, এবং এক্ষেত্রে যে অভিযোগটা করছেন সজল ঘোষ, ঘটনাচক্রে আপনিও সেই বিজেপিরতেই এই মুহূর্তে রয়েছেন। আপনার কি মনে হচ্ছে যে এই ঘটনাটা সম্পূর্ণভাবে একটা প্রশাসনিক গাফিলতি, নাকি হঠাৎ লেগে যাওয়া একটা আগুন, তার দায় এখন সরকারের কাঁধে এসে লাগছে? কোনটা? দেখুন, এই প্রশ্নের উত্তর আমি বিজেপির মুখপাত্র বা হিসাবে দিচ্ছি না। আমি একদম, যেহেতু আমার কোর এরিয়া ছিল অ্যাডমিনিস্ট্রেশন, এত বছর চাকরি করে এসেছি, আমি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনও তার আগে বেশ কিছুদিন চাকরি করেছি। তো ফলে অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্ট্রাকচার রয়েছে সেটুকু থেকে যদি আমি বলতে চাই, দেখুন প্রত্যেকটা দপ্তর, রাজ্যের যে দপ্তরগুলো রয়েছে, একজনের সাথে একজনের কাজগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এখানে এই একটা ধরুন হোটেলের স্ট্রাকচার হচ্ছে, সেখানে যখন পানশালা বা বার যখন হচ্ছে, হোয়াট এভার, এই ধরনের যে কোনো ক্ষেত্রে এখানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ,
ফায়ার সার্ভিস, আবগারি দপ্তর, এরকম বেশ 4-5টা দপ্তরের একটা কিন্তু অঙ্গাঙ্গি ভাবে একে এক মানে অপরের সাথে জড়িত হয়ে আছে। যখন কোনো বিল্ডিং তৈরি হয়, তার ইন্সপেকশন হয়, তারপরে যখন সে কিসের জন্য করছে, সেক্ষেত্রে যেমন এখানে ফায়ার, আবগারি দপ্তর, পুলিশ, এরা কিন্তু তারা বডিলি গিয়ে সেটাকে ইন্সপেকশন করে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে এই যে মানে সব থেকে মারাত্মক ব্যাপার হচ্ছে যে তার কোনো এক্সিট, এমার্জেন্সি এক্সিট নেই, সেটাকে বন্ধ করে তার পানশালা করার ব্যবস্থা হয়েছে। দেখুন, আমরা প্লিজ এখানে রাজনীতিটাকে ছেড়ে আমি যদি বলি, মানে যারা এটা করে, মানে কেন হচ্ছে, কি হচ্ছে, আবার আমি বলবো এটা সবাই জানে। মানে এখন বাচ্চাকেও জিজ্ঞেস করলে, এটা বাচ্চা ছেলেকেও, যে কেন করেছে, কি করেছে, কার কার এর মধ্যে ভূমিকা আছে, সবাই জানে। এটাও বলছি যে এটাও ঘটনা যে মমতা ব্যানার্জি ও ফিরহাদ হাকিম তো গিয়ে ওখানে দেখেননি, তারও এটা দেখা সম্ভব ছিল না। কিন্তু তারা যদি যাদের জন্য এই যে ঘটনাগুলো ঘটেছে, এই যে 15খানা প্রাণ চলে গেছে, যদি তৎক্ষণাৎ তাদের এগেনস্টে ব্যবস্থা ইনিশিয়েটেড হতো, এটা আমরা কেউ মেনে নিতে পারবো না যে এটার জন্য গাফিলতি হয়নি, বা স্পেসিফিক্যালি ইন্সপেক্ট ছাড়া সাইন না করলে, তার কখনো এনওসি না দিলে সেটা করা, এই কনস্ট্রাকশন করে পরশুদিন উদ্বোধন করাই সম্ভব নয়। তার মানে যারা যারা গেছিলেন, যে দপ্তরের যারা কনসার্ন, যারা এখানে মানে দায়িত্বে ছিলেন, যে থানার অফিসার গেছিলেন, যে আবগারি দপ্তরের অফিসার গেছিলেন, যে ফায়ার সার্ভিসের অফিসার ছিলেন, তারা যদি মানে ওখানে কারাপশনে ইনভলভ না থাকেন, এরকম একটা বিল্ডিং হতে পারে কখনো সম্ভব? তো আজকে প্রশাসকের কাজ কি? যাকে আমরা শাসন ব্যবস্থার দায়িত্ব দিচ্ছি, যাকে এই জায়গায় বসাচ্ছি, সে কিন্তু নিরপেক্ষভাবে যদি একের পর এক এই ব্যবস্থাগুলো নিতে থাকতো, আজকের দিনে পরপর এই ঘটনা আমাদের দেখতে হতো না। একটা চলে যাবে, আবার একটা ঘটনা ঘটবে, সবাই ভুলে যাবে, কিছু টাকা পয়সা দিয়ে দেওয়া হবে, কিছু সমবেদনা, তার জন্য কিছুদিন মিছিল হবে। এভাবে এটা কি সলিউশন হতে পারে? এটা মানে কতদিন হতে পারে? আজকে আমার বাড়িতে হয়নি, আপনার বাড়িতে হয়নি বলে আমরা ভাবছি ঠিক আছে, যা হয়েছে এটা পরের, আবার যতদিন না ঘটনা হচ্ছে আমরা সরব হলাম না। কিন্তু পালে বাঘ কিন্তু আমরা যেখানে যে 4-5 জন রয়েছি, সকলের কাছেই হতে পারে। সেদিন আমার কাছে কবে আসবে, তার জন্য যদি আমি ওয়েট করে থাকি, আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু মানে পুরো সিস্টেমটাই শেষ হয়ে গেছে, আরো মানে ধ্বংসস্তূপের দিকে চলে যাবে, এবং একদিন কিন্তু আর কিছুই থাকবে না আজকে ডিপেন্ড করা ছাড়া। আজকে যদি মানে সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার, এই যে ধরুন সিট হয় বা হোয়াট এভার যা যা হয় না কেন, আলটিমেটলি কিন্তু এটা কোনোদিন একটা দীর্ঘমেয়াদী সলিউশন হয় না, বা এমন একজন প্রশাসক এগিয়ে আসে না যেই বার্তাটা দেয় না বা সেই ব্যবস্থা নেয় না, যার জন্য পুরো সিস্টেমটা মানে চাবুকের মতো সোজা হয়ে যায়। যতদিন না হবে, এই ঘটনা একটা ঘটবে, বিভিন্ন বিবৃতি দেখবেন, পরস্পর বিরোধী বিবৃতি হবে, এক দপ্তর অন্য দপ্তরকে বলবে এটা কেন করেনি, আলটিমেটলি কিন্তু সলিউশনে কেউ রিচ করতে পারবো না। দুঃখজনক, দুর্ভাগ্যজনক। কোনোভাবে আমি এটা নিয়ে রাজনীতি করছি না, কিন্তু এটুকু বলছি, যদি এই যে ঘটনার জন্য যারা দোষী, তাদের যদি কোনো কঠোরতম শাস্তি না হয়, কারণ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের মানে আন্ডারে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম রয়েছে, এই যে একদম আপনি যদি কোর এরিয়ায় গিয়ে দেখেন, এই যে 4-5টি লোক যাদের গাফিলতির জন্য এটা ঘটেছে, এই যে 15খানা প্রাণ গেছে, যাদের 15টা পরিবার শেষ হয়ে গেছে, তাদের কি কোনোদিন জবাব দিতে পারবেন? তাদের কয়েকটা টাকার বা লোভের লালসার জন্য এই সিস্টেম মেনে নেওয়া যায়? মানে কিভাবে মানবেন আপনি বলুন তো, এটা কিভাবে? মানে তাদের সাথে যদি হতো। এক্স্যাক্টলি দেবাশিস বাবু, আমি এই প্রশ্নটাই উত্তর খোঁজার চেষ্টা করছি, যেন আমাদের গা সওয়া হয়ে যাচ্ছে সবকিছু। যে একটা হোটেলে আগুন লাগলো, 15 জন মারা গেল, কি যায় আসে তাতে? কেউ অ্যানসারেবল নয়। 4-5 জনকে গ্রেপ্তার করা হবে, যারা আহত নিহত তাদের পরিবারকে টাকা দেওয়া হবে, ব্যাস। আবার 2 বছর পর একই ঘটনা ঘটবে, আবার আমরা একটা প্যানেল করব, আবার কিছু প্রশ্ন তুলবো, তারপর আবার সব শেষ। আমি রিতেশ এই জিনিসটা জানতে চাই যে আগুন ধরানো আর আগুন ধরে যাওয়া, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। অর্পণ এই অনুষ্ঠানে বলছেন যে আগুন ধরানো হয়েছে কিনা জগন্নাথ মন্দির থেকে নজর ঘোরানোর জন্য, সেটা হলেও হতে পারে। যদি তাই হয়ে থাকে, আমরা এই ঘটনার প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হতে গেছে, কোনো পুলিশের তরফ থেকে এমন কোনো বিবৃতি আমরা পাইনি। সিট গঠন হয়েছে, না মুখ্যমন্ত্রী না কোনো কেউ বলছেন, কিন্তু কি বলছেন? তারা পরিষ্কার নেগলিজেন্সের কথা বলছেন। তারা বলছেন ফায়ার সেফটি অডিট হয়নি, তারা বলছেন 2022 সাল থেকে এটা 2025, তারা বলছেন ওখানে ইল্লিগাল কাজ হচ্ছিল, তারা বলছেন ওখানে অবৈধভাবে পানশালা হচ্ছিল, স্থানীয়রা অভিযোগ করেছেন তাও কেউ শোনেনি। আমি বলছি ওখানে স্থানীয় কাউন্সিলর
স্থানীয় থানা, স্থানীয় প্রশাসন তারা সবাই উবে গেছিল। আজকে এই 15 জনের মৃত্যুর পর সবাই ডুকরে কাঁদছেন, কিন্তু মূল যে জায়গাটা, যেটা একটু আগে বলছিলেন দেবাশিস বাবু, সেই জায়গাটাকে কেউ পয়েন্ট আউট করার চেষ্টা করছেন না। আমি জানি যে আগামী 24 ঘন্টা পরে ইস্যুটা হারিয়ে যাবে। না দেখো, মানে আমরা বেশি কিছু বলবো কেন? সাধারণ মানুষ যাদের বিশদ জানতে হবে না, সাধারণ কতগুলো জ্ঞান যদি মানুষের আছে এটা আমরা বিশ্বাস করি। এবং এর দায় কে নেবে? এর দায় তো প্রথমে দাঁড়িয়ে দমকল মন্ত্রীকে আগে দায় নেওয়া উচিত ছিল। কেননা একটা মানে রেস্তোরাঁ খুলতে গেলে 5টা লাইসেন্স লাগে। ট্রেড লাইসেন্স লাগে, ট্রেড লাইসেন্স হচ্ছে তুমি ব্যবসা করছো কিনা। বিল্ডিং লাইসেন্স লাগে, বিল্ডিং লাইসেন্স মানে যে বিল্ডিং এ তুমি করছো সেই বিল্ডিংটা পারমিটেড কিনা। 3 হচ্ছে সেখানে দাঁড়িয়ে তোমার ফাসাই FSSAI অর্থাৎ খাদ্য ব্যবস্থা কিরকম আছে সেটা দেখার। এবং সবচেয়ে বেশি ভাইটাল হচ্ছে ফায়ার লাইসেন্সটা। ফায়ার লাইসেন্স হচ্ছে সেখানকার যিনি অফিসার তিনি দেখে বলবেন যে এমার্জেন্সি এক্সিট আছে কিনা, ফায়ার এক্সটিংগুইশার ঠিক মতো আছে কিনা, এইগুলো আছে কিনা, তার উপরে দাঁড়িয়ে লাইসেন্স দেওয়া। লাইসেন্স মানে কিন্তু ফায়ার ডিপার্টমেন্ট দায়বদ্ধ হয়ে গেল এই পানশালা হোক বা রেস্তোরাঁ হোক চালানোর জন্য। ফায়ার ডিপার্টমেন্ট দায়বদ্ধ যে প্রতিনিয়ত সে ওখানে খোঁজ খবর নেবে, সে প্রতিনিয়ত দেখবে যে তার লাইসেন্সটা ঠিক মতো আছে কিনা। তাহলে ফায়ার ডিপার্টমেন্টের কাজ তো প্রথম কাজটা, ফায়ার ডিপার্টমেন্টের কাজ তো এমার্জেন্সি এক্সিটটাকে ঠিক আছে কিনা সেটাকে দেখা। আর আরেকটা ভালো জিনিস আমার মনে পড়ে যে পাড়ায় সাধারণ মানুষ, ছেড়ে দাও আমরা তো অনেক বাজে লোক, ছেড়ে দাও, সাধারণ মানুষ বলুক তো পাড়ায় যদি একটা ইট ফেলে পাড়ার কাউন্সিলর সবচেয়ে আগে চলে আসে কে কাজ করছে কি কাজ করছে। আর এখানে এত বড় কনস্ট্রাকশন হচ্ছে, পাড়ার কাউন্সিলর জানে না হোয়াট ইজ দ্য রোল অফ আ কাউন্সিলর। কাউন্সিলর কি পৌরসভার চোখ। পৌরসভায় যদি ঠিক আছে কাউন্সিলর সৎ, তাহলে কাউন্সিলরের দায়িত্ব ছিল যে মেয়রকে রিপোর্ট করা, সংসদ মানে তার অভ্যন্তরে দাঁড়িয়ে মেয়রের অফিসকে রিপোর্ট করা যে এখানে এমন একটা কাজ হচ্ছে যে কাজের খবর আমার কাছে জানা নেই। কাউন্সিলর হ্যাজ গট এভরি রাইট যে সে ওখানে ইন্টারভেনশন করতে পারে, কেননা কাউন্সিলরকে সেই রাইটটা দেওয়া হয়েছে। কিন্তু কাউন্সিলর যদি না করে, আমরা 250 কোটি টাকায় একটা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করবার জন্য লড়াই চালালাম, আর এখানে দাঁড়িয়ে এতজন মানুষ, তরতাজা জীবিত মানুষ, তাদের প্রাণ বিনা ইয়েতে চলে গেল। আরে জঙ্গিরা মেরেছে সেটা তো চোখে দেখা গেছে, কিন্তু এর দায়টা কে নেবে? জঙ্গিরা তো তাও দায় নিয়েছে, কিন্তু এর দায়টা রাজ্য সরকার কেন নেবে না? যে প্রাথমিকভাবে সে বলবে যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে অমুক অফিসারকে আগে এক্সপেল করলাম, পরে যখন নাশকতা ধরা পড়বে বা প্রমাণিত হবে তখন সে আবার চাকরিতে পুনর্বহাল হবে সবকিছু নিয়ে। কিন্তু ওই অঞ্চলের যিনি ফায়ার অফিসার ছিলেন তাকে কেন এক্সপেল করা হবে না? কেন তাকে জিজ্ঞেস করা হবে না? রিতেশ, আমরা একটা বিষয় খুব স্পষ্ট, দেখুন এটা ঠিক যে আজকে যদি এই ঘটনার কেউ দায়ও নেয় তাতে কি 15 জন বা 14 জনকে আমরা ফিরে পাবো না। কিন্তু এই ঘটনায় যে বা যারা, যে সংস্থা যদি কেউ দায় নেয় তাহলে ধরে নিতে হবে যে অন্তত দায়িত্ব নেওয়ার লোকটা আছে। যে প্রশ্নগুলো আজকে আমরা করছি, যদি তাদেরকে, অপরাধীদেরকে আমরা চিহ্নিত করে সাজা দিতে না পারি, দেখুন বাইরের অপরাধী তো ভয়ঙ্কর, কিন্তু সিস্টেমের মধ্যে থেকে যারা সিস্টেমকে করাপ্ট করছেন, যারা কাঠের মধ্যে থেকে কাঠকে ঘুণ ধরাচ্ছেন, তারা কিন্তু আরো ভয়ঙ্কর। এই কারণে ভয়ঙ্কর, তারা সিস্টেমটাকে পুরো শেষ করে দিচ্ছেন। একটু আগে আমার খুব ভালো লাগলো যে দেবাশিস বাবু খুব স্পষ্টভাবে বললেন যে ফিরহাদ হাকিম বা মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য দায়ী নন। তাদের পক্ষে গিয়ে ফায়ার ইন্সপেকশন করা সম্ভব নয়, তাদের পক্ষে পানশালা ইন্সপেকশন করা সম্ভব নয়, কিন্তু তাদের যে অধস্তন কর্মী যারা এই কাজটা করেন, 24 ঘন্টা হতে চললো একজন বরখাস্ত হননি। দুটো তদন্ত কমিটি গঠন হয়ে গেল। যখন আপনাদের সঙ্গে বসে এখানে আলোচনা করছি তখন আরো একটা সিট গঠন হয়ে গেল। এবার পুরসভার তরফ থেকে সিট গঠন করলেন মেয়র ফিরহাদ হাকিম। তাদের কি কাজ? যাবতীয় বিষয় খতিয়ে দেখে তারা একটি রিপোর্ট দেবেন। এই রিপোর্ট জমা পড়বে পুরসভার কাছে। পুরসভার তরফ থেকে এবার আরো একটি সিট গঠন করা হলো। দেখুন সেই নোটিফিকেশন আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কমিটিতে লাইসেন্স, রেভিনিউ বিভাগের চিফ ম্যানেজার প্রত্যেকে রয়েছেন এবং তারা এটা নিয়ে তদন্ত করে রিপোর্ট জমা দেবেন। আমি আবার একটু আলোচনায় ফিরবো অর্পণের কাছে। অর্পণ, আমি জানতে চাইছি, আমি ফিরহাদ বাবুর মতোই প্রশ্নটা আপনার কাছে করতে চাইছি
যে সবকিছু হয়ে যাওয়ার পর, কোনো ঘটনা ঘটে যাওয়ার পর এত তৎপরতা কেন? এই তৎপরতা তো আগে দেখিনি। যেমন ধরুন বাজি বিস্ফোরণে কত মানুষের মৃত্যু হলো ওই কিছুদিন আগে উত্তর 24 পরগনায়। তারপর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা একটা বাজি ক্লাস্টার, বাজি হাফ করে দেব। তারপরেও আমরা দেখেছি বহু জায়গায় বাজি বিস্ফোরণে অনেক মানুষের মৃত্যু হয়েছে। ঠিক একইভাবে কোনো জায়গায় আগুন লাগলে আমরা দেখি প্রতিশ্রুতি আসে, অনেক কমিটি গঠন হয়, তারপর সময়ের স্রোতে সব হারিয়ে যায়। এটাই ভবিতব্য। না, আমি তো শুরুতেই বললাম যে এই দুর্ভাগ্যজনক ঘটনার নিন্দা করছি, হওয়া উচিত ছিল না, আত্মার শান্তি কামনা করি, এগুলো শুধু বক্তব্য নয়, এগুলো বললে নিজেদেরকে খুব ছোট মনে হয়। দায়ভার প্রশাসনিক স্তরে যারা রয়েছেন তাদের মধ্যে কিছু ব্যক্তিকে নিতে হবে, যারা আধিকারিক রয়েছেন মূলত এই বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে কিছু ক্ষেত্রে নিতে হবে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আংশিক দায়ভার তাদের উপর বর্তায়, প্রাথমিক দায়ভার নিশ্চিতভাবে, আমি আবারও বলছি, হোটেল কর্তৃপক্ষর, এবং তারপর আংশিক দায়ভার কিছু ক্ষেত্রে নির্দিষ্ট যে প্রশাসনিক যে দপ্তরগুলি এর সাথে সম্পৃক্ত রয়েছে, তাদের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদেরকে নিতে হবে কিছু ক্ষেত্রে, এবং সেখানে কারা কারা এর সাথে যুক্ত। অর্পণ, এটা তো সন্ত্রাসবাদী হামলা নয় যে ওরা গুলি করলো পাকিস্তানে পালিয়ে গেল, এমনটা তো নয়। কলকাতা পুরসভা একটা সংস্থা, দমকল, আবগারি, এরা সবাই আধিকারিক এবং ওই অঞ্চলের মধ্যে যারা কাজ করছেন, এটা একটা নির্দিষ্ট জোন আছে, তাহলে সেখানে 24 ঘন্টা সময় লেগে যাচ্ছে একটা শোকজ। আমরা চাইছিলাম সরকারের একটা শোকজ, একটা পদক্ষেপ কোথায়? দেখুন, আমি খুব স্পষ্ট, রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক তদন্ত কমিটি তৈরি করা হয়েছে এবং সব 24 ঘন্টা হয়েছে, হয়তো আমরা 48 ঘন্টার মধ্যে পদক্ষেপ দেখতে পেতেই পারি, ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে সম্পূর্ণ তদন্ত না করে অন্তত কিছুটাও যদি তদন্তের অগ্রগতি না হয়, তাহলে কাউকে আগে থেকে দাগিয়ে দেওয়া যে এর সাথে নিশ্চিত করে যুক্ত, যেহেতু ওখানে দায়িত্ব ছিল তাই জন্য এর দায় আছে, এমনও অনেক প্রবাবিলিটি রয়েছে, কিন্তু সেই প্রবাবিলিটি গুলোর সম্পূর্ণ নিষ্পত্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো স্পেসিফিক ভাবে কাউকে দাগিয়ে দেওয়া যায় না। আর আমাদের বক্তব্যটা খুব ক্লিয়ার, যে অভিযোগগুলো আজকে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে সজল ঘোষ করলেন, তাপস রায় করলেন, সজল ঘোষ আজকে কাউন্সিলর হননি, 2021 সালের 21শে ডিসেম্বর উনি জিতে কাউন্সিলর হয়েছেন। তাপস রায় দীর্ঘদিন ধরে ওখানকার রাজনৈতিক নেতা, যে কোনো রাজনৈতিক দলে তিনি আজকে থাকতে পারেন। তারা এই বিষয়গুলো আগে থেকে তো প্রশাসনের দৃষ্টিকোণে নিয়ে আসতে পারতেন, প্রশাসনের দৃষ্টিগোচরে নিয়ে আসতে পারতেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারতেন, এবং ওনারা কথায় কথায় কোর্টে যান। সজল ঘোষ, আপনি বলছেন যে এখানে বিরোধীদের দায়িত্ব কম নেই, বিরোধীরাও কেন, যারা আজকে বিরোধী শিবিরে আছেন তারা যদি এটা জানতেন তারা কেন বললেন না? ঠিক আমার মনে পড়ছে এরকম আরো একগুচ্ছ ঘটনায়, সন্দেশখালীর ঘটনাতেও আমরা দেখেছিলাম যে শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিরোধীরা যদি এমনটা ঘটছে জানতো তাহলে তারা কেন অভিযোগ করেননি। আমরা সে সময় দেখেছি নিরাপদ সর্দার দাবি করেছিলেন যে আমি বিধানসভায় জানিয়েছিলাম, কাজ হয়নি। ঠিক এক্ষেত্রেও আপনি যে কথাটা বলছেন যে বিরোধীরা যদি আজকে অভিযোগ করছেন সেটা যদি প্রপার ফোরামে জানাতেন তাহলে তাদের কাছে অ্যাটলিস্ট এভিডেন্স থাকতো যে হ্যাঁ তারা এই তথ্যের ভিত্তিতে কথা বলছেন। এই আলোচনার মাঝখানে আমি আজকে এই গোটা বিষয়টি নিয়ে দেখছিলাম, একটু কেস স্টাডি করে দেখছিলাম যে কলকাতা শহরে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে অগ্নিকাণ্ডে এত ভয়ঙ্কর পরিণতি হয়েছে যে মানুষ লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেছেন, পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। এবং এই ঘটনাতেও এমন ঘটনা ঘটেছে, প্রকাশ্য দিবালোকে সেই ছবি কলকাতা শহর দেখেছে, সেখান থেকেই বারবার উঠে আসছে আর কত, আর কবে। আমরা একটা বিরতিতে যাচ্ছি আর বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর, ব্যস্ততার শহর, রাজনীতি, খেলা, বিনোদন, সারাদিনের কলকাতা 8 ঘন্টায়। দেখুন মহানগর প্রতিদিন সন্ধ্যে 6টায়। কোচবিহার থেকে কার্তিক, বাঘমুন্ডি থেকে বারাসত, 23 জেলা 341 ব্লক। বঞ্চনা, দুর্নীতি, সাফল্য, হিংসা, টুকিটাকি খবর, বড়সড় খবর,
বাংলার সব খবর দেখুন আজকের বাংলা প্রতিদিন সন্ধ্যে 6:30 এবং রাত 10টায়। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আপনাদেরকে জানাবো যে এই ধরনের ঘটনা যখন ঘটে তার মূলত কি কারণ থাকে, কোথায় গাফিলতি থাকে এবং কি তার সিস্টেম। আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিভিন্ন বিশিষ্ট আধিকারিকদের সঙ্গে, এক্সপার্টদের সঙ্গে, তারা কি বলছেন দেখুন। ওই জায়গাতে নেমে গেছে, মানে কথা পুলিশের থেকে বেশি অধঃপতন ফায়ার ব্রিগেডের হয়ে গেছে। আমরি থেকে স্টিফেন কোর্ট, পার্ক স্ট্রিটের রেস্তোরাঁ থেকে কসবার ঝা চকচকে শপিং মল, যেন যদুগৃহে পরিণত হয়েছে শহর কলকাতা। কোন জায়গায় আগুনের গ্রাস থেকে নিরাপদ নয়। বড় বাজারের মেচুয়াপট্টির প্রাণঘাতী অগ্নিকাণ্ড তা আরো একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। কিন্তু কেন বারবার লাগছে বিধ্বংসী আগুন? কেন বারবার বিপর্যয়ের সম্মুখীন হয়েও শিক্ষা নিচ্ছে না প্রশাসন? দমকলের প্রাক্তন উপ অধিকর্তা উদয় নারায়ণ অধিকারী জানাচ্ছেন, প্রথম অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও পরে তা রক্ষণাবেক্ষণ করে না বেশিরভাগ প্রতিষ্ঠানই। ক্যারেক্টার মানে ওদের 50% ক্যারেক্টার এরকম। প্রথম যেহেতু আমাদের কাছে ফায়ার সেফটি সার্টিফিকেটটা না নিলে চালাতে পারবে না, সেই জন্য আমাদের রেকমেন্ডেশনটা মোরালেস করার পরে ওটাকে যে রেগুলার মেনটেন করে রাখা, সেই মেনটেন্যান্স আর করে না, তখন ওইটা ওয়েস্টফুল এক্সপেন্ডিচার মনে করে। ফলে কালকে দেখো ওদের সব অ্যারেঞ্জমেন্ট ছিল একদম শিডিউল অনুযায়ী যা থাকার কথা, বাট এভরিথিং ওয়াজ ডিফারেন্ট। তবে শুধু কর্তৃপক্ষের উদাসীনতাই নয়, উদয় নারায়ণ অধিকারী কাঠগড়ায় তুলেছেন দমকল বিভাগের দুর্নীতিকেও। অন দি আদার হ্যান্ড দেখো ফায়ার ব্রিগেডের নাকের ডগায় ওই ইয়েটা হোটেলটা, ফায়ার ব্রিগেড ঘুমোচ্ছিল, তার তো ওর বলার অপেক্ষায় থাকে না। প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাসও। এরকম জায়গাগুলো ফায়ার সেফটি মনিটর করাটা কর্পোরেশন এবং ফায়ার ডিপার্টমেন্টের একটা বড় কাজের মধ্যে পড়ে। ফলে বারবার তারা যেহেতু ফেল করছে, তাদের ফেলিওরের এই মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে প্রাণের বিনিময়ে। বারবার একই রকম ঘটনা ঘটার পরও কেন শহরের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে উদাসীন প্রশাসন, সেই প্রশ্ন তুলছেন পার্থপ্রতিম বিশ্বাস। ফায়ারের এগেনস্ট একটা বাড়িকে সেফ করা, এটা একটা বিরাট রকেট সায়েন্সের প্রয়োজন নেই, এর জন্য ন্যূনতম যত্ন তদারকি এটার প্রয়োজন। সেইটুকু কেন হয় কর্পোরেশন করছেন না, ফায়ার ডিপার্টমেন্ট করছেন না, এবং ওই মালিকগুলো যারা আছেন তাদের করতে বাধ্য করছেন না, এই সব মিলিয়ে তো এই আবাসিকরা বিপদে পড়ছে। প্রশাসনের উদাসীনতার মাসুল বারবার গুনতে হচ্ছে আম জনতাকে, যার জেরে কমছে আস্থা, বাড়ছে আতঙ্ক। এ গরিবের মরণ আগে, বড় লোকদের মরণরা বেড়ে যাবে, মাধ্যমিক তো আর গরিব মরে যাবে, কিছু নেই। লেখাপড়ার মানদণ্ড নষ্ট হয়ে গেছে, সব দিক দিয়ে আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাবে। यहाँ पे जिस हिसाब से दुर्घटना देखने को सुनने को मिलता है तो आदमी का लाइफ का यहाँ और भरोसा नहीं लगता। आपको मतलब हिम्मत नहीं हो रहा और कलकत्ता आने का। कभी ब्रिज गिर जाता है, कभी कई साल पहले सुना था बड़ा बाजार में आग लगा था, कभी कुछ होता है, आज यहाँ पे ऐसे हुआ। तो यहाँ का बिल्डिंग वगैरह भी जितना जर्जर सब हो रखा है, तो देख के डर लगता है, थोड़ा आतंकित तो लगता ही है कि अब हिम्मत नहीं हो रहा है बड़ा बाजारी की कलकत्ता आने का, और हिम्मत नहीं हो रहा है। আতঙ্ক তো এরকম দুর্ঘটনা আগুনের ব্যাপার, ও তো স্বাভাবিক ব্যাপার। ওটা ঘটলে তো ভয় আতঙ্ক সবারই থাকা উচিত, বা হচ্ছেও, ভয় তো থাকবেই। কিন্তু এর বিকল্প ব্যবস্থা তো আমরা আমাদের কাছ থেকে কিছু দিতে পারবো না। হঠাৎ করে কোনো আগুন যদি রেস্তোরাঁয় লেগে যায়, সেখানে আমরা পাবলিক জনসাধারণ কি করব? ফায়ার সার্ভিসের ব্যাপার ওগুলো। প্রতিবার একটা বিধ্বংসী আগুন লাগে, প্রতিবার আশ্বাস দেওয়া হয় প্রশাসনের তরফে, কিন্তু অগ্নি নির্বাপনের মানচিত্র শহর যেই তিমিরেই ছিল সেই তিমিরেই থেকে যায়। কে নেবে সাধারণ মানুষের জীবনের গ্যারান্টি? পৃথা দাশগুপ্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি একটু দেবাশিস ধর আপনার কাছে আসতে চাইবো। দেবাশিস বাবু, আপনার দীর্ঘদিন প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থেকে আপনার কাছে জানতে চাইবো একটা বিষয়, সেটা হচ্ছে এই যেটা একটু আগে উদয় নারায়ণ বাবু বলছিলেন যে ফায়ার সেফটি লাগানো তো হয় ঠিকই, হয়তো বড় বড় বিল্ডিং কমপ্লেক্স, এই ধরনের হোটেল সব জায়গাতেই লাগানো হয়, কিন্তু তারপর সেটার অডিট করার কারোর ইচ্ছে থাকে না, কারণ তখন সেটাকে বোঝা বলে মনে হয়। এবং এই সব ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যদি কখনো আগুন লাগে, তখন সবার আগে প্রশ্নচিহ্নের মুখে পড়ে ফায়ার সেফটি ছিল কিনা। এবং 99% ক্ষেত্রেই দেখা যায়, এই অভিযোগটা ওঠে
যে ফায়ার সেফটি ছিল, কাজ করেনি, অথবা ফায়ার সেফটি লাইসেন্স রিনিউ হয়নি, অডিট হয়নি, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই নামকা বাস্তে ফায়ার সেফটিটা কেন কেন দমকল একটা এই ধরনের স্থূল একটা জায়গায় চলে যাচ্ছে যে আগুন লাগলে ফায়ার সেফটি নেই, এটাই ধরে নেওয়া হয় এবং এটাই হয়ে থাকে। তাহলে লাভটা কি ফায়ার সেফটির? দেখুন, এটা নিয়ে বিশ্লেষণ আগেও করেছি, মানে এখন নতুন যেটা আমি অ্যাড করতে চাই, অবশ্যই ইন্সপেকশনের পরে ফায়ার সেফটি ঠিকমতো আছে কিনা, সেটা কাজ করছে কিনা, সেটাকে এনশিওর করে তারপরেই নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করা হয়। আপনি যেটা বলছেন অডিটটা, তারপরে মানে সেই দপ্তরেরই বিভিন্ন উইংস সেই অডিটটা করে দেখে। মাঝে মাঝে প্রত্যেকটা হোটেলে সারপ্রাইজ চেকিং হয়, ইন্সপেকশন হয়, দমকলও করে, আমাদের পুলিশও করে। ঠিক আছে, পুলিশও রেগুলারলি সেখানে যায়। এক তো হচ্ছে আপনার ওই যারা কারা বর্ডার আছে সেইগুলো চেক করতে যায়, তাছাড়াও সারপ্রাইজ ভিজিটে যায়। তো প্রত্যেকটা জায়গায় পুরসভাও যায়, আবগারি দপ্তরও যায়। তো এই আবার যেটা বললাম, সব মিলিয়েই কিন্তু একটা সরকারি ব্যবস্থাপনা। তো সেখানে কাউন্সিলর তো ছেড়েই দিন, কাউন্সিলরের তো সেখানে অবশ্যই কাউন্সিলর সেখানে কি ঘুষেরও ব্যবস্থা আছে? দেবাশিস বাবু, যে পয়েন্টে মেন সমস্যাটা কিন্তু ওটা নিয়ে নয়। এই যে প্রত্যেকটা জিনিসের এই যে দীর্ঘ মেয়াদি এই যে সিস্টেম চলে আসছে না, আজকে যে প্রাণ হারিয়েছে বা যারা যেই ফায়ার সেফটির সার্টিফিকেট ইস্যু করেছেন বা নো অবজেকশন দিয়েছেন, ওনার এগেনস্টে ক্রিমিনাল কনস্পিরেসি নিয়ে কেস করা যায়, মানে হওয়া উচিত এটা। ঠিক আছে, এটা না হওয়াটাই কিন্তু তাদের ধরে নিতে হবে, তাকে গার্ড করা হচ্ছে, যেরকম সমস্ত কেসে হয়েছে। আজকে এই যে 15 জন মারা গেল, প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে কিন্তু এদের অবদান রয়েছে। এই সিস্টেমের যে যেটাকে উনি ভিসিয়েট করেছেন বা যেটা ভায়োলেট করেছেন, তার জন্য কিন্তু ঘটনা। আপনি বলুন তো, যে আবার যে পয়েন্টটাতে আমি প্রথমে এসেছিলাম, এই যে জানালা বা এমার্জেন্সি এক্সিট নেই, এটা কি করে, হাউ কুড ইউ জাস্টিফাই দিস? ঠিক আছে, এটা জাস্টিফাই করার কি কোনো জায়গা আছে? আজকে আপনি বলুন যে কোন কনস্ট্রাকশন তৈরি হয়েছে, বিশেষ করে হোটেল, আপনি ফায়ার সেফটি লাগানো এইসব তো পরে চলে যান। আজকে যদি এই দুটো ব্যবস্থা থাকতো, অ্যাটলিস্ট মৃত এত নাও হতে পারতো, হয়তো মানে খুব কম সংখ্যক মানুষ মানে বেরিয়ে আসতে পারত, মানে বেশিরভাগ বেরিয়ে যেত, কম সংখ্যক মানুষের হয়তো প্রাণ যেত। এই যে সাংঘাতিক এই বিল্ডিংটা তৈরির ক্ষেত্রে যে গাফিলতি, এই যে যারা নিশ্চয়ই নকশাটা পাস করেছেন, তাহলে তাদের কেন অ্যারেস্ট করা হয়নি? এখনো কেন তারা টিকে রয়েছেন? এই যে ইয়ে করে হলো 4টে মানুষ বলে দিলাম যে গাফিলতি ছিল, এগুলো গাফিলতি নয়, সরি টু সে, এটা গাফিলতি নয়। এটা যে এই যে লালসা, এই যে লোভ, প্রত্যেক দিন মানুষের কত আরো ভালো থাকবো, কত রোজগার করব, কত হবে, মানে আগে কোটিতে লোকে হতো, এখন 100, 1000, কততে হবে। আমাদের কোথায় এই জায়গাটা গিয়ে শেষ হবে? যদি না হয় আমরা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত এইভাবে মানুষ মারা যাবে, তারপরে একটা কিছু ক্ষতিপূরণ ডিক্লেয়ার হবে, তারপরে আমরা আবার এই কিছু প্যানেল নিয়ে ডিসকাশন করব। এই 5-7 দিন পরেই এই কেসের তদন্তে কারা সত্যি দোষী প্রমাণিত হলো, কাদের এগেনস্টে অ্যাকশন হলো, একটা কোনো আলোচনা হবে না। আমি থাকবো না আপনি থাকবেন, একটা সাধারণ মানুষের কাছে ছেড়ে দিন, তারা তো জানতেই পারবে না। একমাত্র যারা ভিকটিম, যাদের চিরকালের জন্য সবকিছু শেষ হয়ে গেল, তারা কিন্তু সারা জীবনের জন্য ভোগ করবে। কিন্তু প্রবলেম হচ্ছে, আমি প্রথমে যে আবার যেটা বলেছিলাম, এই যে পালে বাঘ কিন্তু সকলের একদিন আসবে। এই যে পুরো প্রশাসনিক সিস্টেমের এই যে বাঁধন, দীর্ঘদিন ধরে এটা নষ্ট হতে 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 একদম শেষ অবস্থায়, অবক্ষয়ের শেষ জায়গায় চলে এসছে। আজকে আমরা কিন্তু করাপশনকে দিনের পর দিন প্রমোট করে করে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, আমি জানি না সকলের কি লাভ হচ্ছে, যতক্ষণ না যদি সত্যিকারে কোনোদিন তদন্ত হয়, সেই অবধি পৌঁছানো যায় এবং শাস্তি হয়, তখন আমরা জানতে পারবো। কিন্তু তার আগে এই ভারতবর্ষে কিন্তু মানে বেশ বড় বড় পলিটিক্যাল লিডার যারা মুখ্যমন্ত্রী বা বিভিন্ন পদে ছিলেন, তাদেরও কিন্তু আমরা জেল হতে দেখেছি বা অন্যান্য অনেক কিছু হতে দেখেছি। এই যে ঘটনাটা যে ঘটিয়েছেন, সাধারণ কয়েকটা যদি মানে যারা এই আধিকারিক ছিলেন এবং তাদের যদি এখানে অভিযুক্ত করে তাদের এগেইনস্টে কেস করে এতক্ষণে যদি অ্যাকশন নেওয়া হতো, ভবিষ্যতে কেউ কিন্তু এটা করার আগে 5 বার এক্স্যাক্টলি আপনি বলছেন একটা দৃষ্টান্ত যদি স্থাপন করা না যায়, তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে এবং আপকি বারি কা বায়গা, এটার জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলে আপনি বলছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে দেবাশিস বাবু আলোচনায় যোগ দিয়েছেন উদয় অধিকারী, ফায়ার সার্ভিস
এক্সপার্ট এবং প্রাক্তন ফায়ার সার্ভিস আধিকারিক। উদয়বাবু, আপনাকে স্বাগত জানাই। আমি সৈকত রয়েছে আপনার সঙ্গে স্টুডিও থেকে। উদয়বাবু, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো। আমার এই অনুষ্ঠান যারা দেখছেন, আমার মনে হয় প্রত্যেকের মনে এই প্রশ্নটা জাগছে। উদয়বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে হ্যাঁ উদয়বাবু, যেটা আমি জানতে চাইবো সেটা শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাইছি সেটা হচ্ছে, একটা ধরুন কোনো মল, শপিং মল, হোটেল এটসেট্রা, সেখানে একবার ফায়ার সমস্ত সেফটির জিনিসপত্র লাগানো হলো, সমস্ত ফায়ার এক্সটিংগুইশার লাগানো হলো, এবং সেটা বছর 3 রিনিউ হলো। তারপর দেখা গেল যে আর রিনিউ করা হলো না, তারা করলেন না, তারা ইন্টারেস্ট দেখালেন না, রিনিউ হলো না। তখন এইটা দেখার দায়িত্ব কার? এর কোনো ট্যালি শিট কি দমকল দপ্তরের কাছে থাকে, বা এর কোনো, অনেকে দেখা যায় প্রাইভেট সেক্টর থেকে এগুলোকে লাগান, ফলে তার কি কোনো রকম দলিল, দস্তাবেজ এগুলো কি দমকল দপ্তরের কাছে থাকে? মানে দমকল দপ্তর কি এগুলোকে অডিট করতে পারে যে অমুক বিল্ডিংটায় ফায়ার সেফটি 3 বছর বা 2 বছর আগে শেষ হয়ে গেছে, তারা রিনিউ করছেন না? এটা কি থাকে দমকলের কাছে? না, রিনিউ করুক আর না করুক, ফায়ার সার্ভিসের মোরাল ডিউটি ইন অ্যাকর্ডেন্স উইথ দি ল that they should conduct the fire safety audit in each and every corner wherever they think. এটা মানে ফায়ার ব্রিগেডের রাইটস আইনে পরিণত করা আছে। এবার ফায়ার ব্রিগেডের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারের জীবনেও সম্ভব হবে না এটা পুরো পশ্চিমবঙ্গে রেগুলার করছে এই অডিট করা, যে কে আইন ভাঙছে, কে আইন ভাঙছে না, কে লাইসেন্স নিচ্ছে, কে লাইসেন্স নিচ্ছে না। তার জন্য ফায়ার ব্রিগেডে আইন পাস করা আছে বিধানসভায় লেফট ফ্রন্ট গভর্নমেন্টের আমলে, যে এই কাজটা, সেই জন্য ইনিশিয়াল কাজটা থার্ড পার্টি অর্থাৎ লাইসেন্স এজেন্সিকে দিয়ে করানো হোক। এটা আমাদের আইনের সেকশন 11F এবং 11G-তে বলা আছে, তার করেসপন্ডিং রুলসেও বলা আছে। কিন্তু ডিপার্টমেন্ট চাইছে যে ওই কাজটা ওই এজেন্সিকে না দিয়ে নিজেরা করবে, যেটা জীবনেও পারবে না, পারছে না, যার কারণে এই ধরনের দুর্ঘটনাগুলো, মানে আমি বলছি না যে দিস ইজ দি অনলি অ্যান্ড রুট কজ, দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট রুট কজ। কিন্তু উদয়বাবু, এর কারণ কি? লোকবলের অভাব, না ইচ্ছের অভাব, পরিকাঠামোর অভাব, পয়সার অভাব? কিসের কারণে পারছে না? হোয়াট ইজ দ্য কজ অফ দিস? লোক বলের অভাবটা চিরকাল থাকবে, জন্যই আইনটা এরকম করা হয়েছিল যে এই ফায়ার সেফটি অডিট ইনক্লুডিং ইনিশিয়াল পেপার ওয়ার্কস, ইনিশিয়াল ফর রেকমেন্ডিং দি ফায়ার সেফটি ক্লিয়ারেন্স, ফায়ার সেফটি সার্টিফিকেট বলুন, ফায়ার সেফটি লাইসেন্স বলুন। কিন্তু অজানা কারণে, যেটাকে আমি মানে খুব পরিষ্কার ভাষায় বলি, ভেস্টেড কারণে, এটা লেফট ফ্রন্টের টাইমেও ইন্ট্রোডিউস হয়নি, বর্তমান সরকারও এটা ইন্ট্রোডিউস করেনি। সুতরাং আমাকে বলতেই হবে যে এটা ইন্টেনশনাল অনলি বিকজ অফ দি ভেস্টেড কজ। ঘুষ খাওয়া কমে যাবে, ডিপার্টমেন্টের টপ টু বটম ঘুষে মানে একদম নিমজ্জিত। আমি 32 বছর চাকরি করেছি, 32 বছরের চাকরি জীবনে আমার একটা অফিসারের বাড়ি রেড হয়নি, পুলিশ করতে পারেনি, বা একটা অফিসার অ্যারেস্ট হয়নি। আর আমি 13 বছর রিটায়ার করেছি। মোর দ্যান 15 ফায়ার ব্রিগেড অফিসার, দেয়ার কোয়ার্টার or house has been raided by the anti-corruption bureau, put behind the bar, 1 মাস 2 মাস 1.5 মাস জেল খেটে বেলে বেরিয়েছে। তার বাড়ি যখন রেড করে 50 লক্ষ টাকা, 6টা ব্যাংক অ্যাকাউন্ট, তার সাথে ডিসপ্রপোর্শনের অ্যাসেট, তার সাথে গোল্ড, পরিবারে কি করে মুখ দেখায়, রাস্তাঘাটে কি করে মুখ দেখায়। 32 বছর আমার চাকরির জন্য যদি একটা এক্সাম্পল না থাকে, তাহলে এই 13 বছরে একটার পর একটা এরকম করাপ্টেড অফিসার অ্যান্টি করাপশন ব্যুরো বাড়ি রেড করে জেলে পুড়ে দিচ্ছে। ওইভাবেও তো সমস্যা মিটবে না। সমস্যাটা মিটবে না, তার বড় কারণ ফায়ার ব্রিগেড নিজের হাতে যদি পুরোটা ধরে রাখে, তাহলে ফায়ার ব্রিগেডের যে নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার, মনে করুন একটা স্টেশনের ওসি, তার সে কি করবে, সে স্টেশন চালাবে,
আগুনে যাবে, স্টেশন লেভেলের অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করবে, আবার তার হাতেই এই ফায়ার সেফটি সার্টিফিকেট, ফায়ার সেফটি অডিট, ফায়ার সার্ভিস লাইসেন্স এই সব ফাইল তার কাছে জেনারেট করবে। ওইখানে আপনার ঘুষের পয়সা জেনারেট করে, অটোমেটিক্যালি ও স্টেশন চালানোর থেকে বেশি ইন্টারেস্ট ওর মধ্যে তৈরি হয়ে যায়। ওই ফাইল বগল দাবা করে ওইখানে ছুটলেই তো পয়সা, কারণ কম্প্রোমাইজ করে তো। উদয়বাবু, আপনি যা বললেন, আমার এরপর অর্পণ বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে হবে। অর্পণ, উদয়বাবুর কথা যদি আমি ধরেও নিই যে এই ঘটনায় হয়তো এই কাণ্ডটা ঘটেনি, কিন্তু উদয়বাবুর কথা একজন এক্স ফায়ার সার্ভিস এক্সপার্ট হিসেবে তিনি যা বলছেন, একজন সরকারি প্রাক্তন আধিকারিক হিসেবে তিনি যা বলছেন, এই দায় তো সম্পূর্ণ আপনাদের। এই পার্টিকুলার ফায়ার, এক সেকেন্ড সৈকত বাবু, হ্যাঁ বলুন। এই ফায়ারটা তো আমার কথাই ঘটেছে। সেন্ট্রাল এভিনিউ ফায়ার স্টেশন থেকে 5 মিনিটের ডিস্টেন্স এই হোটেল। এই হোটেলের যত ফায়ার সেফটি ইনস্টলেশন লাগানো ছিল সেগুলো সব ডিফেক্ট হয়েছিল। ফায়ারে কোনোটা কাজ করেনি। কাজ করলে এই ক্যাজুয়ালিটি গুলো হয়ই না। তাহলে স্টোন থ্রো ডিস্টেন্সে ফায়ার স্টেশন, বাট দে ডিড নট ফাইন্ড to conduct any fire safety audit to this particular hotel, যার জন্য গতকাল আগুনের সময় টোটাল সিস্টেমটা ফেল করেছে। যে সিস্টেমটা কাজ করলে ফায়ার ডিটেকশন অটোমেটিক্যালি হতো, ফায়ার নিতেও অটোমেটিক্যালি, বাট দি এন্টায়ার সিস্টেম ওয়াজ ফাউন্ড ডিফেক্ট অ্যান্ড ইনঅপারেটিভ। হোয়াই? নাকের ডগায় ফায়ার স্টেশন, দে ডোন্ট ফাইন্ড টু কন্ডাক্ট এনি ফায়ার সেফটি অডিট to the fire station. বেশ, উদয়বাবু, আপনার এই প্রশ্নগুলোর উত্তর আমি অর্পণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সমর্থক থেকে নেব। অর্পণ, কি বলবেন? দায় সরাসরি আপনাদের কাঁধে আসছে। হ্যাঁ, আমি বলছি যে উনি নিজেই বলেছেন যে বাম সরকারের আমলে একটি আইন পাশ করা হয়েছিল, সেই আইনটা বাম সরকারও লাগু করেনি, আইন পাশ করেছিল তারাই অথচ, এবং ওনার অভিযোগ যে বর্তমান সরকারও সেটা লাগু করেনি। এটা নিশ্চিতভাবে যারা দমকল বিভাগের দায়িত্বে রয়েছেন তাদেরকে এই বিষয়টা খতিয়ে দেখতে হবে, এবং খতিয়ে দেখতে হবে মানে আমি কখনোই এটা বলছি না যে অনন্তকালের জন্য খতিয়ে দেখতে হবে, এমনটা নয়, যত দ্রুত সম্ভব। এবং যদি এই ঘটনা ঘটে থাকে, উনি যে অভিযোগগুলো করলেন গুরুতর অভিযোগ, নিশ্চিতভাবে কোনো মানুষের মৃত্যু যে কোনো কারণেই হোক, রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে আমি বলছি, এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রীও বিশ্বাস করেন যে এই ঘটনার দায় যদি যে ফায়ার স্টেশন সেন্ট্রাল অ্যাভিনিউতে রয়েছে তারা যদি এর জন্য দায়ী হয়, যত দ্রুত সম্ভব তাদেরকে তদন্তের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং একই সাথে আমি যেটা প্রথমেই বললাম যে যারা এই হোটেলের মালিক, যারা শোনা যাচ্ছে নাকি পলাতক, তাদেরকে যেখান থেকে হোক খুঁজে বার করে এনে এটা দেখা হোক যে তারা কোন দপ্তরের কোন আধিকারিককে। এবং শুধু তাই নয়, খুব বড় অভিযোগ করেছেন সজল ঘোষ, বলছেন কলকাতা শহরে পরপর বিল্ডিং বিপর্যয় হচ্ছে, এখানেও ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে। তাহলে নিজের হাতে থাকা বিল্ডিং বিভাগ কেন ছেড়ে দিচ্ছেন না ফিরহাদ হাকিম? কোন মধুতে তিনি ধরে রেখেছেন? এত বড় অভিযোগ করছেন সজল ঘোষ। সজল ঘোষের অভিযোগ আমি আপনাকে খুব স্পষ্ট বলি, আপনারা নিশ্চিতভাবে জানেন। আমি আগের ল্যাপে বলতে যাচ্ছিলাম যে সজল ঘোষ অনন্যা বন্দ্যোপাধ্যায়, আমাদের 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধে একটি হাতি বাড়ি খুব সম্ভবত সেই বাড়ি সংক্রান্ত অভিযোগ এনেছিলেন। পাল্টা অভিযোগ অনন্যা বন্দ্যোপাধ্যায় সজল ঘোষের একটি নির্দিষ্ট বাড়িকে নিয়ে এনেছেন, ফলে তার বিরুদ্ধেও ইললিগাল বিল্ডিং করার অভিযোগ রয়েছে, প্রমাণিত নয়, উনিও অভিযোগ করেছেন। ফলে এই অভিযোগগুলো সবটাই খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষ বিষয়। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের একটি ফ্লোর নিয়ে ফিরহাদ হাকিম নিজে বলেছিলেন যে একটি ফ্লোর বা একটি জায়গা অবৈধভাবে করা হয়েছে। আমি তো সেই কথাটাই বললাম যে যারা অবৈধভাবে করতে সাপোর্ট করেছে, যারা অবৈধ করতে চেয়েছে এবং যারা সাপোর্ট করেছে, যত দ্রুত সম্ভব তাদেরকে তদন্তের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যারা সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমে ঘুম ধরানোর চেষ্টা করছে, আজকে ঘটনাচক্রে আজ 17ই আপনার আজকের দিনটা, যে আজকের দিনেই 1982 সালে কলকাতায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, বিজন সেতু গণহত্যা। সেটাও এক প্রকারের অগ্নিকাণ্ড ছিল, মানুষকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া প্রকাশ্য দিবালোকে। এবং তার আগের দিনই আজকের এই ধরনের একটি কুৎসিত ঘটনা। যারা এটার সাথে জড়িত তারা প্রশাসনের মধ্যে থাকুক বা একদম, এখানে তো রাজনৈতিক দলমতের বিষয় নেই, প্রশাসনের ভেতরে থেকে যারা সিস্টেম 14 জন মানুষ
তারা শ্বাস নিতে না পেরে মারা গেছেন। আপনি বিজন সেতুতে চলে যাচ্ছেন আজকে 14 জন মানুষ। আমি বিজন না না আমি এক মিনিট, আমি একদম বিজন সেতুর ঘটনায় আমরা বিজন সেতুর ঘটনাকে কি আমরা ডিফেন্ড করছি না? লজ্জা ঘৃণা মানে একেবারে জঘন্যতম ঘটনা, জঘন্যতম ঘটনা। কিন্তু আজকের দিনে এই 14 জন পরিবারের কাছে রাজ্য সরকার কি মুখ নিয়ে দাঁড়াবে রিতেশ? কোন মুখে দাঁড়াবে রাজ্য সরকার? যেখানে এত বড় বড় অভিযোগ রয়েছে, পুলিশ প্রশাসন দমকল নিজেরা স্বীকার করছে যে একেবারে সেখানে ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছিল। না দেখো, প্রথম কথা হচ্ছে যে এটা সত্যি দায়টা কে নেবে? দায়টা এই কারণেই বলছি যে দায়টা সবচেয়ে আগে মানুষকে নিতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে পৌরসভায় একটা মাত্র আমাদের বিরোধী কাউন্সিলর, আমাদের সিপিআই এর পক্ষ থেকে মধুসন্ধ্যা দেব, তোমার যারা পৌরসভা বিট কভার করে জিজ্ঞেস করো তো যখন অধিবেশন চলে কথা বলতে দেয় কিনা। এমনকি এমন ব্যবহার করেছে, তার গায়ের রং নিয়ে সমালোচনা করেছে তৃণমূলের কাউন্সিলর, এটাও তো আমাদেরকে শুনতে হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে আমরা আলোচনা করছি, বলতো 1 মাস আগে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? পৌরসভার বুকে হেলে পড়া বাড়ি, হেলে পড়া বাড়িগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে কি হয়েছে? সেই বাড়িগুলো কি এখনো রয়েছে না নেই? তুমি আরো আগে এগিয়ে যাও, যে ওইখানে দাঁড়িয়ে একটা সরু বাড়ি, দুটো বাড়ির মাঝখান দিয়ে একটা সরু বাড়ি তৈরি হয়েছে, সেই বাড়িটা কি আদৌ আছে না নেই? তাহলে এইগুলোর জবাব তো আমরা নিচ্ছি না। আমি একটা শোতে কয়েকটা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে 4টে খারাপ কথা বলে দিলাম, তাই নিয়ে কিন্তু কিচ্ছু হবে না। মানুষ সাফার হচ্ছে, মানুষকে বুঝতে হবে যে তার সাফারের মূল কারণটা কি। এই জায়গাটা দাঁড়িয়ে এমনকি আমি তোমাকে আরো দায়িত্ব নিয়ে বলছি, বহু পৌরসভায় বহু জায়গা আছে যেখানে দমকল ঢোকার গাড়ি, মানে দমকলের গাড়ি ঢোকার রাস্তা নেই। সেইখানে দাঁড়িয়ে যদি ইমার্জেন্সি কিছু ঘটে, কিছু করার জায়গা থাকবে না, চারদিক থেকে জল ছাড়া দেওয়া ছাড়া। এই জায়গাগুলো কে দেখবে? ধরে নাও আমরা সব খারাপ করেছি, আমি ধরেই নিলাম সব খারাপ, তাহলে ভালোটা করবার জন্য তো 13 বছর ধরে বসে আছেন, তাহলে ভালোটা কেন এখন হবে না? কেন ওই রোগা বাড়িটাকে এখনো অব্দি ভেঙে ফেলা হবে না? কেন ওই হেলে পড়া বাড়িগুলোর সাথে আবার করে নতুন করে ওই বাড়িগুলোকে ভেঙে নতুন করে রিকনস্ট্রাক্ট করা হবে না? তাহলে এইগুলো এবারে হয়েছে, বাড়িগুলো যে হেলে পড়েছে তার তো নিশ্চয়ই একটা কারণ আছে। অকারণেতে কোনো ঘটনা ঘটে না, শোনো অ্যাক্সিডেন্টও ঘটলেও তার পেছনেও একটা কারণ থাকে, এটা হচ্ছে মৌলিক বিষয়। তো এই বিষয়গুলোকে যদি মানুষ চিহ্নিত না করে, মানুষ যদি বুঝতে না শেখে কারা তার পাশে দাঁড়িয়ে আছে আর কারা তার বিপদে তার বিপদ ডেকে আনছে, মানুষ বিচার করবে। আমাদের কি আছে? আমরা আরো 4 বছর 5 বছর আরো থাকবো না, তাতে কি হবে? তাতে আইনগুলোকে কি মানে ইমপ্লিমেন্ট করবে সরকার? এই জায়গাগুলো ঠিক করতে হবে। এবং এই কাজে বেশ, অর্পণ কি বলছেন আপনাকে একটু শুনি। না না, আমি খুব স্পেসিফিক বলি, যেহেতু উনি হেলে পড়া বাড়ির কথা বললেন, ঘটনাচক্রে আমরা দেখেছিলাম যে প্রথম যে বাড়িটি হেলে পড়েছে বলে বাঘাযতীনে, আমি যদি খুব ভুল না করি, যে অভিযোগটি এসেছিল, সেই বাড়িটি নির্মাণ হয়েছিল সিপিএম সরকারের আমলে। আমি বলছি সিপিএম, তৃণমূল, বিজেপি নয়। আমার খুব স্পেসিফিক বক্তব্য স্পষ্টভাবে যে এই পুরো হেলে পড়া বাড়ি হোক বা দমকল বিভাগের গাফিলতি যদি থেকে থাকে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে, তাহলে কোন সময় বাড়ি নির্মাণ হচ্ছে, হোটেল নির্মাণ হচ্ছে, সেই সম্পূর্ণ অর্পণ আমি ঠিক বুঝতে পারলাম না, মানে সিপিএম আমলের বাড়ি তৃণমূল আমলে ভেঙে পড়লো, এটা কি বাড়ি চক্রান্ত করলো, না যে প্রমোটার করেছিল সে এইভাবে পরিকল্পনা করে চক্রান্ত করেছিল? আমি বলছি যেটা ঘটনা ঘটেছে সেটা আমরা দেখেছি, কিন্তু আমি তার দায়ভার যে সিপিএম এর ঘাড়ে ঠেলছি সেটা নয়। তদন্ত সাপেক্ষ বিষয়, দ্রুত তদন্ত হোক, যারা এই বিষয়টার সাথে যুক্ত। যদি অর্পণ আমি উদয় বাবুর যে কথাগুলো বললেন, উনি তো একটা সিস্টেম করাপশনের কথা বললেন, এই সিস্টেম করাপশনের উত্তর কি হবে? একটা সিস্টেম করাপশন, একটা স্টেশন করাপশনের কথা উনি বলেননি, উনি সিস্টেম করাপশনের কথা বলছেন। শুধু করাপশন নয়, উনি বলছেন সরকারের বাধ্যবাধকতা, লোক নেই। কিভাবে হবে? মানে আগামী দিনেও এই ঘটনা ঘটলে আমরা কাউকে বাঁচাতে পারবো না, আপনার সরকার, আপনার দমকল পারবে না বাঁচাতে, কারণ সিস্টেম কারাপ্টেড বলছেন। জন্যই তো একাধিক সিট গঠন হয়েছে এই বিষয়গুলোর জন্য, হয়নি, একাধিক সিট গঠন করা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে। ওই সিটটা কোথায়? যে সিটটা খুঁজে খুঁজে বের করবে, কলকাতা শহরে এরকম আর কতগুলো হোটেল আছে, রেস্তোরাঁ আছে, বিল্ডিং আছে, সেই সিটটা গঠন করুন, আগামী দিনে যাতে আরো এরকম 14টা মানুষকে বাঁচানো যায়। না, অ্যাবসলিউটলি, যারা এই সিট তদন্ত করে দেখুক যে যারা এই খুঁজে বার করার বিষয়গুলির সাথে যারা যুক্ত, যাদের দায়িত্ব, তাদের কোথায় কোথায় গাফিলতি রয়েছে, এবং তাদেরকে আগে তাদের শাস্তি বিধান আগে করা হোক। দেবাশিস বাবু, সৈকত,
দেখো একটা জিনিস হচ্ছে যে আমরা আধিকারিকদের উপরে দোষ ঠেলে দিচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আধিকারিক হিসেবে কাজ করছে তাদের একজনেরও মানে মাথায় এত সাহস নাই যে তারা এলাকার কাউন্সিলরের বিরুদ্ধে কোনো কথা বলবে। আমি দায়িত্ব নিয়ে তোমার রিপোর্টাররা খোঁজ নিয়ে দেখুক। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে অধিকাংশ ডিপার্টমেন্ট চলছে ক্যাজুয়াল কর্মী দিয়ে, ওই পুলিশ দপ্তর চলছে সিভিক ভলান্টিয়ার দিয়ে। এখনো কানই পেলাম না, আপনি মাথা নিয়ে টানছেন, এখনো কানই হাতে এলো না। তোমার কানটাই তো ওইখানে রয়েছে, দেবাশিস বাবু, কানটাই তো রয়েছে যে ওই অফিসাররা যে সই করছেন সে তাকে দায় নিতে হচ্ছে, অথচ অর্থ বিনিময় মূল্যটা আর অন্য জায়গায় সেটেল হচ্ছে, সেইটাই সমস্যা। আমি একটা কথাই বলতে চাই, দেখুন ইনএফিসিয়েন্সি হলে সরে যাওয়া উচিত, আর যদি কোনো কারাপশন হয় তার এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত। তো সেই দুটোই যদি ভায়োলেট করে তার এটা তো কোনো মানে এটা কোনো যুক্তিগ্রাহ্য কোনো মানে আমাদের মানে বক্তব্য হতে পারে না। যদি ইনএফিসিয়েন্সির জন্য হয় আমার সংখ্যায় এত স্টাফ নেই কিছু নেই, তাহলে সেটা যদি অ্যাডিকুয়েটলি পরিষেবা না দিতে পারে তাহলে তার প্রশাসক হিসাবে থাকা উচিত নয়। আর 2 নম্বর কথা, প্রশাসক হিসাবে যদি কোনো রকম কারাপশন হয় তাহলে তার এগেনস্টে যদি আমরা কোনো ব্যবস্থা না নিতে পারি তাহলে আমিও তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইনভলভ রয়েছি, তার জন্য এটা ঘটেছে। আজকে যা যা এই সরকার আসার পরে যা যা ঘটনা ঘটেছে, যদি একটা ক্ষেত্রেও যদি মানে যিনি প্রশাসক রয়েছেন তিনি যদি তাদের এগেনস্টে যথাযথ ব্যবস্থা নিতেন তাহলে কিন্তু আজকে পরপর প্রত্যেক দিন আমাদের বসে ডিবেটে বসে সময় নষ্ট করতে হতো না। তাহলে কিন্তু তার আন্ডারে যারা যারা রয়েছে পুরো সিস্টেমটা রয়েছে এমন ভাবেই কাজ করতো, তাহলে কোনদিন সারদাও ঘটতো না, আর আজকের শেষ যে ঘটনাটা নিয়ে আজকে আমরা ব্যাখ্যা করি সেটাও ঘটতো না। যদি ঘটেছিল তার এগেনস্টে যদি সঠিক ব্যবস্থা যাকে দায়িত্ব নিয়ে মানুষ বসিয়েছিল সেটা যদি নিত তাহলে কিন্তু পুরো সিস্টেমটা আজকে এতটাই সজাগ থাকতো, জানতো যা ভুল করে বলে। তার মানে আপনি দেবাশিস বাবু বলছেন এই 14 জন কোনো একটি ঘটনার বলি নয়, এই 14 জন একটা কোথাও সিস্টেমের গাফিলতির বলি, এই 14 জন কোথাও একটা দুর্নীতির পরোক্ষভাবে বলি হলেন তারা। আমি চাইবো যে রাজ্য সরকার দ্রুত এই ঘটনার যে সিট তদন্ত করেছেন তারা যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করে দ্রুত তাদেরকে শাস্তির আওতায় আনবেন। এবং আজকে প্রাক্তন দমকল কর্তা যে অভিযোগগুলো করলেন উদয় নারায়ণ অধিকারী, তার 30 বছরের কর্মজীবনের অভিজ্ঞতা, সেইগুলোকে যদি অবিলম্বে একটুখানি পয়েন্ট আউট করে রাজ্য সরকার সেটাকে ঢেলে না সাজায়, ভবিষ্যতে এই ঘটনা ঘটলে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ধরনের মৃত্যু দেখা ছাড়া আর কোনো উপায় সত্যিই থাকবে না। এবং আগুনে পুড়ে মৃত্যু যে কত ভয়ঙ্কর হতে পারে এতে বোধহয় আমাদের রাজ্যের এই এত জনসংখ্যার মানুষ আমরা বোধহয় এক সুরে এই কথা বলতে পারি। আমরা আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার।